ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ যুদ্ধের হুমকি কেন দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? ইরানের পারমাণবিক কেন্দ্রকে ঘিরে কোনো নতুন ষড়যন্ত্র করছে না তো ইসরায়েল? কারণ আরাকচি জানিয়েছেন, নতুন সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এদিকে আবারও ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। তেহরানের নাকি 10টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে। সত্যি কি তাই? এমন প্রেক্ষাপটে যুদ্ধ কি এবার শুরু হচ্ছে? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধ বাধে ইরানের, যেটি চলে প্রায় 12 দিন যাবৎ। জুন মাসের সেই যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে আরাকচি বলেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। 25 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে আবারও শঙ্কা জানিয়েছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। তার দাবি, ইরানের কাছে এখনও 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। নিমিষেই দেশটি পারমাণবিক বোমা তৈরির জন্য 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে, যা দিয়ে 10টি বোমা বানানো সম্ভব। তবে বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক যুদ্ধ শেষ হওয়ার 4 মাসের মাথায় আবারও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় একই দাবি কেন করছে IAEA? মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে না তো পশ্চিমারা? গত 6 জুন প্রায় একই রকম দাবি করেছিলেন রাফায়েল গ্রসি। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা, ইহুদিবাদীদের নতুন আরেকটি সংঘাতে ঠেলে দিতে মরিয়া হয়ে পড়েছে পশ্চিমারা, যার কেন্দ্রে রয়েছে ইরান। তবে ইউরেনিয়াম ইস্যুতে ভিন্ন কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ উড়িয়ে দিয়ে আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। ইরানের এমন দাবির পরও কেন IAEA উস্কানিমূলক বার্তা দিচ্ছে? জাতিসংঘের পরমাণু সংস্থাটির যুক্তি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য উচ্চ স্তরের বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন নেই, কিন্তু ইরানের কাছে যথেষ্ট পরিমাণে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার কারণেই মূলত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে। 2 বছরের ধ্বংস আর রক্তের পরে গাজার আকাশে ভেসে উঠেছে এক নতুন বার্তা। হামাস বলছে তারা অস্ত্র রাখতে রাজি, কিন্তু এর জন্য একটাই শর্ত, ইসরায়েলকে দখল তুলে নিতে হবে। গাজা উপত্যকা এক সময়ের ব্যস্ত নগরী এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় নিঃস্ব মানুষেরা বাঁচার লড়াইয়ে ব্যস্ত। এই যুদ্ধেই মূল শক্তি হয়ে উঠেছিল হামাস, যাদের অস্ত্র আজও ইসরায়েলের ভয়। কিন্তু এখন সেই হামাসই বলছে, আমরা অস্ত্র নামাতে পারি যদি দখলদারিত্ব শেষ হয়। শোনা যাচ্ছে সংগঠনটির আলোচক খলিল আল হাইয়া এ কথাই জানিয়েছে বার্তা সংস্থা AFP-কে। খলিল আল হাইয়ার ভাষায়, আমাদের অস্ত্রের বিষয়টা পুরোপুরি নির্ভর করছে দখলদার আর আগ্রাসনের উপস্থিতির ওপর। অর্থাৎ হামাস এখন এক নতুন বার্তা দিচ্ছে, যদি ইসরায়েল চলে যায় তাহলে এই অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট। ইসরায়েল চায় হামাস পুরোপুরি নিরস্ত্র হোক, তবেই যুদ্ধ থামবে। আর যুক্তরাষ্ট্রের 20 দফা পরিকল্পনায়ও একই শর্ত, শান্তি প্রক্রিয়া তখনই এগোবে যদি হামাস অস্ত্র ফেলে। কিন্তু হামাসের উত্তর স্পষ্ট, স্বাধীনতা ছাড়া আত্মসমর্পণ নয়। তাদের যুক্তি, যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে তখনই তারা অস্ত্র নামাবে, আর সেই অস্ত্রই হবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ। গাজায় যুদ্ধবিরতি চললেও রাজনৈতিক প্রশ্ন এখনো ঝুলে আছে। হামাস বলছে তারা যুদ্ধ পরবর্তী প্রশাসন চালাতে আগ্রহী নয়, কিন্তু নিজেদের যোদ্ধাদের নিরস্ত্র করার চাপ তারা মানতে রাজি নয়। তাদের বক্তব্য, দখল থাকলে প্রতিরোধ থাকবে। এই এক কথায় যেন ফুটে উঠেছে পুরো গাজার মানসিকতা।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন গাজা উপত্যকার দায়িত্ব নেওয়ার জন্য একটি টেকনোক্র্যাট কমিটি গঠনের। আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কাজ করবে এই কমিটি। হামাস এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র সমর্পণের প্রশ্নে অনড় রয়ে গেছে। গাজার অন্যান্য সংগঠনও এই সমঝোতায় যুক্ত হয়েছে। তাহলে কি এটা শান্তির ইঙ্গিত নাকি এক নতুন রাজনৈতিক চাল? অনেকে বলছেন হামাস এখন নিজেদের ভবিষ্যৎ ভাবছে, যুদ্ধের পর একটা নতুন ভূমিকা তৈরি করতে চাইছে। আবার কেউ বলছেন এটা আসলে সময়ক্ষেপণ, কারণ অস্ত্রই এখন তাদের সবচেয়ে বড় প্রভাবের উৎস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একদিকে ইসরায়েল বলছে অস্ত্র ফেলো শান্তি পাবে, অন্যদিকে হামাস বলছে দখল সরাও আমরা শান্তি দেব। দুই পক্ষই শান্তির কথা বলছে, কিন্তু কেউই প্রথম পদক্ষেপ নিতে রাজি নয়। কিসের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, যার কারণে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি? আবারও নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দুই প্রান্ত জুড়ে ভূ রাজনীতির দাবার গুটি এখন আরও দ্রুত নড়ছে, আর সেই বোর্ডের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটি দেশ, তুরস্ক। সম্প্রতি ন্যাটো জোটের সদস্য নিয়েও নিজেদের সামরিক সক্ষমতা যে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আঙ্কারার, তারই আরেকটি স্পষ্ট ইঙ্গিত মিলল। তুরস্কের শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষাটি পরিচালনা করেছে, আর এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক ওরগুন। কোনো সংবাদ সম্মেলন নয়, কোনো জাঁকজমক নয়, বরং আঙ্কারার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এন সোশ্যালে এক কবিতার মতো পোস্টে তিনি খবরটি জানান। তিনি লিখেছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন আর একটি সফল পরীক্ষা। শব্দগুলো শুধু ঘোষণা নয়, বরং এক বার্তা। বারুদময় ভূরাজনীতির এই সময়ে তুরস্ক যেন জানিয়ে দিল তাদের প্রস্তুতি নীরব, কিন্তু লক্ষ্য অনেক দূরের। এই পরীক্ষার গুরুত্ব কোথায়? গোরগুন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা আরও বাড়ানো হচ্ছে, আর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করার সক্ষমতাও উন্নত করা হচ্ছে। অর্থাৎ তুরস্ক শুধু পরীক্ষা করছে না, তারা আপগ্রেড করছে, আধুনিকীকরণ করছে, আর ব্যালিস্টিক শক্তির নতুন ধাপ স্পষ্ট করছে। এখন প্রশ্ন, এই উন্নয়ন কাকে বার্তা দিচ্ছে? গ্রিস, পূর্ব ভূমধ্যসাগর, ব্ল্যাক সি, এমনকি ন্যাটোর ভেতরেই নিজেদের প্রযুক্তিগত স্বাধীনতার জানান দিচ্ছে তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, ব্যালিস্টিক সক্ষমতা বাড়ানো মানেই শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের শক্তি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তুরস্ক এর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে তাদের টাইফন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল, যা তখনই অঞ্চলটির সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রকেটসানের প্রধান মুরাদ ইকিনচিন গত জুলাইয়ে জানিয়েছিল, টাইফন ব্ল্যাক 4 অর্থাৎ টাইফুনের আরও উন্নত সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শীঘ্রই শুরু হবে। এখন এখানকার পরীক্ষাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন যুদ্ধের ছায়া ঘনীভূত ইউক্রেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন সাগর, সেই সময় তুরস্কের এই নীরব পদক্ষেপ বিশ্বকে নতুন ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনগুলোতে তাই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হবে, এই ব্যালিস্টিক সক্ষমতা তুরস্ককে কোন ভূরাজনৈতিক ভূমিকার দিকে ঠেলে দিচ্ছে? প্রতিরোধ, প্রভাব নাকি নেতৃত্ব? বিশ্ব কূটনীতির দাবার বোর্ডে নতুন এক চাল চালল তেহরান, বেইজিং আর মস্কো। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে যৌথ চিঠি পাঠিয়েছে ইরান, চীন ও রাশিয়া, যেখানে সরাসরি জানানো হয়েছে জাতিসংঘের প্রস্তাব 2231 এখন সমাপ্ত অধ্যায়। প্রস্তাবটি ছিল সেই আইনি কাঠামো যার উপর ভর করে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর পারমাণবিক পর্যবেক্ষণ ও চাপ বজায় রেখেছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, 18 অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই 3 দেশ প্রথম চিঠি পাঠিয়েছিল, যেখানে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রস্তাব 2231-এর কার্যকারিতা শেষ হয়েছে। আর আজকের চিঠি যা পাঠানো হয়েছে IAEA মহাপরিচালক গ্রোসির কাছে, সেটি সেই ঘোষণার কূটনৈতিক সম্প্রসারণ।
চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে তা সম্পূর্ণ অবৈধ, কারণ এই প্রস্তাবের মেয়াদ 2025 সালের 18 অক্টোবর থেকেই কার্যকরভাবে শেষ হয়ে গেছে। অর্থাৎ ইরান আর বাধ্য নয় পশ্চিমা তত্ত্বাবধানে পারমাণবিক কার্যক্রম চালাতে। চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, আর তা হলো IAEA এর পর্যবেক্ষণ ও রিপোর্টিং ব্যবস্থারও সমাপ্তি। ইরান, চীন ও রাশিয়া বলেছে, যেহেতু এই তদারকি ব্যবস্থা তৈরি হয়েছিল প্রস্তাব 2231 এবং 2015 সালের ডিসেম্বরে IAEA গভর্নর্স বোর্ডের রেজলিউশন 14 এর ভিত্তিতে, তাই সেই আইনি কাঠামো শেষ হলে পর্যবেক্ষণও শেষ হবে। অর্থাৎ 18 অক্টোবরের পর থেকে ইরান আর বাধ্য নয় তার পরমাণু কর্মসূচি নিয়ে কোনো অতিরিক্ত তথ্য বা রিপোর্ট জমা দিতে। কাজিম ঘারিবাবাদী ব্যাখ্যা করে জানান, রেজলিউশনের 14 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, বোর্ড এই ইস্যু সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এজেন্ডায় রাখবে, অথবা যখন IAEA মহাপরিচালক ইরান এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ প্রতিবেদন প্রকাশ করবেন, যেটি আগে ঘটবে সেটি প্রযোজ্য। অর্থাৎ সময়সীমা বা পূর্ণাঙ্গ রিপোর্ট দুটি শর্তের একটিও পূর্ণ হলে বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে এজেন্ডা থেকে বাদ যাবে। তেহরান তাই বলছে, এই ইস্যু এখন শেষ, নতুন কোনো পদক্ষেপের আর প্রয়োজন নেই। তবে বিশ্লেষকরা বলছেন, এই যৌথ চিঠি কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি একটি কূটনৈতিক বার্তা। ইরান, চীন ও রাশিয়া একসঙ্গে পশ্চিমা জোটকে জানিয়ে দিচ্ছে এখন তারা তৈরি নতুন আন্তর্জাতিক ভারসাম্যের জন্য, যেখানে পরমাণু নীতি আর শুধুমাত্র ওয়াশিংটনের তদারকিতে নয়, বরং মস্কো, বেইজিং, তেহরানের সমঝোতার আওতায় পরিচালিত হবে। এটা আসলে সেই পরমাণু কূটনীতির যুগের ইতি, যেটা শুরু হয়েছিল 2015 সালের JCPOA চুক্তির মাধ্যমে। এই ঘোষণায় সবচেয়ে বেশি চাপ পড়েছে 3 ইউরোপীয় দেশের উপর, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তারা দাবি করছে ইরান JCPOA এর শর্ত ভেঙেছে, তাই স্ন্যাপব্যাক পুনরায় সক্রিয় করা বৈধ। কিন্তু তেহরান পাল্টা বলছে, যেহেতু যুক্তরাষ্ট্র আগেই চুক্তি থেকে বেরিয়ে গেছে, তাই তার মিত্ররা এখন আর কোনো আইনি অধিকার রাখে না সেই প্রস্তাব পুনরায় চালু করার। চীন ও রাশিয়া এই যুক্তির পক্ষে দাঁড়িয়ে বলেছে, ইউরোপ এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সবশেষে প্রশ্নটা স্পষ্ট, এই চিঠি কি IAEA পর্যবেক্ষণের যুগের অবসান, নাকি পশ্চিমা চাপের জবাবে তেহরান, মস্কো, বেইজিং জোটের নতুন ঘুঁটি? বিশ্লেষকদের মতে এটা শুধু কাগজে লেখা চিঠি নয়, বরং এক ঘোষণা, যেখানে বোঝানো হচ্ছে আমরাই ঠিক করব আমাদের পারমাণবিক সীমা। ইরান এখন তার আঞ্চলিক ও কৌশলগত অবস্থান বুঝে ধীরে ধীরে নিজের কূটনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার করছে। রাশিয়া ও চীনের সমর্থন পেলে ইরান হয়তো আগামী মাসগুলোতে একদম নতুন ধরনের আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরি করবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই নতুন বাস্তবতায় IAEA কতটা নিরপেক্ষ থাকতে পারবে? আর পশ্চিমা জোট তারা কি সত্যি প্রস্তুত এক নতুন পরমাণু যুগের জন্য? মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউক্রেন যুদ্ধের ছায়া, আর তার মাঝে ভিয়েনায় শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক সংঘাত। ইউরোপের 3 শক্তিধর দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অর্থাৎ E3 ইরানের ওপর UNSCR 2231 এর স্ন্যাপব্যাক প্রয়োগের পর তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে ইরান, রাশিয়া ও চীন। এবার সরাসরি IAEA মহাপরিচালক রাফায়েল গ্রসের উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে তারা জানিয়ে দিল, এই স্ন্যাপব্যাক আইনগতভাবেই অবৈধ। 24 অক্টোবরের এই চিঠিটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং একটি আইনগত ও কূটনৈতিক চার্জশিট। চিঠিতে ইরান, রাশিয়া ও চীনের প্রতিনিধিরা পরিষ্কার ভাষায় বলেন, E3 নিজেরাই জ্যাকোপা ও UNSC রেজলিউশন 221 লঙ্ঘন করেছে। তাদের বক্তব্য পরিষ্কার, 18 অক্টোবর 2025-এর UNSCR 2231 এর সব ধারা কার্যকরভাবে শেষ হয়ে গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো ধারা 2231 এর কার্যকারিতা শেষ হওয়ায় IAEA এর রিপোর্টিং ম্যান্ডেটও স্বয়ংক্রিয়ভাবে শেষ। কারণ 2015 সালে IAEA বোর্ড যে সিদ্ধান্ত নেয় সেটাই এখন একমাত্র বৈধ নির্দেশনা। সে সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড এই বিষয়টি দেখবে 10 বছর পর্যন্ত বা ইরান সম্পর্কে বর্ডার কনক্লুশন দেওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে। ফলে 18 অক্টোবরের পর এজেন্ডা থেকে ইরানকে ঘিরে 2231 সংশ্লিষ্ট মনিটরিং বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছে। অর্থাৎ ইউরোপ চাইলেও IAEA আর এই অধিকার থেকে ইরানের কাছ থেকে রিপোর্ট চেয়ে আনতে পারবে না। এই চিঠি শুধু আইনি নয়, বরং একটি ভূ রাজনৈতিক সিগন্যাল। ইরান, রাশিয়া, চীনের যৌথ অবস্থান দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক উত্তেজনার মাঝে নতুন এক কূটনৈতিক অক্ষ ক্রমশই দৃশ্যমান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। চিঠিতে আরও সতর্ক করা হয় যে কোনো দেশের উচিত সংলাপ, সম্মান ও কূটনীতি এই পথ অনুসরণ করা। একতরফা নিষেধাজ্ঞা, সশস্ত্র হামলার হুমকি বা শক্তি প্রদর্শন পরিস্থিতি আরও জটিল করবে। তাদের ভাষায় সমস্যা সমাধান করতে হলে প্রয়োজন ফেভারেবল অ্যাটমসফিয়ার ফর ডিপ্লোমেসি, মানে স্পষ্ট পশ্চিম যদি চাপের রাজনীতি না ছাড়ে তবে এই 3 দেশ আরও কঠোর কূটনৈতিক জবাব দিতে প্রস্তুত। ভিয়েনায় এই চিঠি শুধু E3 এর স্ন্যাপব্যাককে চ্যালেঞ্জ করেনি, বরং শক্তিশালী বার্তা দিয়েছে। বিশ্ব রাজনীতির পুরনো নিয়ম আর আগের মতো চলছে না। ইউরোপ কি তাদের কৌশল বদলাবে, নাকি পশ্চিম ও ত্রিপক্ষীয় এই নতুন বলয়ের সংঘাতে আন্তর্জাতিক কূটনীতি নতুন অধ্যায় শুরু করবে? উত্তর মিলবে খুব শীঘ্রই। ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ, বিধ্বস্ত ভবন, চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসের চিহ্ন। গাজার প্রতিটি গলিতে আজও যুদ্ধের ছায়া, যেন সময় থেমে আছে কোথাও। কিন্তু এই ধোঁয়ার ভেতরেও একটা প্রশ্ন প্রতিধ্বনিত হয়, যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে, নাকি এটা কেবল নতুন এক অধ্যায়ের শুরু? সম্প্রতি জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘোষণা দিয়েছেন যুদ্ধ এখনো শেষ হয়নি। তার ভাষায়, আমাদের যুদ্ধের 2টি লক্ষ্য গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনা এবং হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা। 2 বছর পরও যদি যুদ্ধ থেমে না থাকে, তাহলে চুক্তি, যুদ্ধবিরতি এসব কি কেবল কাগজে লেখা শব্দ, নাকি জমে আছে অমীমাংসিত প্রতিশোধের আগুন? 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় নিহত হয় প্রায় 1200 ইসরায়েলি নাগরিক এবং জিম্মি করে নিয়ে যাওয়া হয় 250 জনকে গাজায়। পরদিন থেকে ইসরায়েল শুরু করে ব্যাপক সামরিক অভিযান, আর সেই অভিযান চলেছে টানা 2 বছর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই 2 বছরে গাজায় নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 1,70,000 মানুষ। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো এক একটা মুখ, এক একটা পরিবার, এক একটা অসমাপ্ত জীবন। 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতির আশার আলো দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন 20 দফার একটি শান্তি পরিকল্পনা, যেখানে হামাস ও ইসরায়েল 2 পক্ষই সম্মতি দেয়। সেই পরিকল্পনার প্রথম ধাপ ছিল জীবিত জিম্মিদের মুক্তি ও নিহতদের দেহাবশেষ ফেরত দেয়া। আজকের গাজা যেন এক জীবন্ত ট্র্যাজেডি। ধ্বংসস্তূপের নিচে শিশুদের কান্না, বয়স্কদের নীরব চাহনি আর মায়ের চোখে হারিয়ে যাওয়া সন্তানদের প্রতীক্ষা। এই দৃশ্যের মাঝেও ইসরায়েল ঘোষণা দিচ্ছে যুদ্ধ শেষ হয়নি। প্রশ্ন হলো, তাহলে কবে শেষ হবে এই রক্ত? এখন ইরানের সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল এক সহযোগী রাষ্ট্রে পরিণত হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফারির সাম্প্রতিক বক্তব্যে এই মুহূর্তে যেন কাঁপছে বৈশ্বিক সামরিক বিশ্লেষক মহল। তিনি সরাসরি জানান, রাশিয়া এখন নির্ভর করছে ইরানের মিসাইল আর ড্রোন প্রযুক্তির ওপর। 25 অক্টোবর ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে জাফারি জানান, ইরান তার সামরিক শক্তির জন্য কখনোই রাশিয়ার ওপর নির্ভর করেনি। মিসাইল প্রযুক্তিতে ইরান সাহায্য পেয়েছে লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে, রাশিয়া থেকে নয়। তিনি জানান, বিপ্লব পরবর্তী সময় কিছু সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ারিং করার অনুমতি দেয়া হয়েছিল, কিন্তু রাশিয়ার ভূমিকা ছিল প্রায় শূন্য। বরং এখন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোরই দরকার ইরানি অস্ত্রশক্তি, বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন ও নির্ভুল ব্যালিস্টিক মিসাইল।
বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য শুধু সামরিক নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে মস্কো তেহরান সম্পর্কের শক্তির কেন্দ্র আস্তে আস্তে স্থানান্তরিত হচ্ছে ইরানের দিকে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইরানি ড্রোন ইতোমধ্যে ইউক্রেনের আকাশে রুশ বাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। যদিও তেহরান প্রকাশ্যে তা অস্বীকার করে এসেছে, তবুও পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলোর অন্তত 1/3 ব্যবহৃত হয়েছে ইরানি ড্রোন। কিন্তু যখন চলতি বছরের জুনে ইসরায়েল ইরান সংঘাত চলছিল, তখন রাশিয়ার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো সামরিক সহায়তা দেখা যায়নি। এই নীরবতা বিশ্লেষকদের চোখে রাশিয়ার সীমাবদ্ধতা ও কূটনৈতিক দ্বিধার প্রতিফলন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যদিও বলেছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পরও তারা ইরানকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে, কিন্তু বাস্তবে সেই সহায়তার গতি প্রায় স্থবির। জাফারির মতে রাশিয়ার প্রযুক্তি ইরানের চেয়ে এগিয়ে, এই ধারণা এখন পুরনো। ইরানের মিসাইলের নির্ভুলতা ও গাইডেন্স সিস্টেম রাশিয়ার চেয়েও আধুনিক। তিনি যোগ করেন, রাশিয়ার হয়তো ভারী যুদ্ধবিমান আছে, কিন্তু তাদের আছে নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা, যা যুদ্ধক্ষেত্রে ফলাফল বদলে দেয়। ইরানের এই আত্মবিশ্বাস নতুন কিছু নয়। জাফারি জানান, 90-এর দশক থেকেই ইরান সম্ভাব্য ইসরায়েলি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই সিদ্ধান্ত হয় সেনাবাহিনী মনোযোগ দেবে বিমান প্রতিরক্ষা ও জঙ্গি বিমানে, আর IRGC গড়ে তুলবে ড্রোন ও মিসাইল বাহিনী। এই কৌশলই ইরানকে দিয়েছে কম খরচে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা। কারণ ব্যয়বহুল জোট নয়, ইরানের মূল শক্তি হলো আকাশে অদৃশ্য হয়ে যাওয়া সেই ড্রোন, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তবুও ইরান থেমে নেই যুদ্ধ বিমান আধুনিকায়নে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 6 বিলিয়ন ইউরোর চুক্তিতে 48টি Su-35 কেনার ঘোষণা দিয়েছে তেহরান, যার ডেলিভারি শুরু হবে 2026 থেকে 2028 সালের মধ্যে। কিছু MiG-29 সম্প্রতি এসেছে, তবে তা অস্থায়ী সমাধান। রাশিয়ার নিজস্ব ইউক্রেন যুদ্ধের কারণে এই সরবরাহ ধীরগতিতে চলছে, ফলে ইরান বাধ্য হয়ে আরো জোর দিচ্ছে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে। বিশেষত ইসরায়েলি হামলায় রাশিয়ান S-300 সিস্টেম ধ্বংস হওয়ার পর তেহরান বুঝে গেছে বেঁচে থাকার একমাত্র পথ হলো নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাহলে আজ প্রশ্ন উঠছে, রাশিয়া কি এখন ইরানের সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল এক সহযোগী রাষ্ট্রে পরিণত হচ্ছে? জাফারির বক্তব্যে ফুটে উঠেছে এক নতুন বাস্তবতা, যেখানে ইরান বলছে তারা আর কারো অনুসারী নয়, বরং অন্যরা এখন তাদের শক্তির ওপর নির্ভরশীল।